সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই অধ্যায়টা নিয়ে প্রাথমিক আলোচনা এবং সূত্রগুলো আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা হয়তো প্র্যাকটিক্যাল অঙ্কে যাব। আমি এখানে কি বলছি দেখো। ব্যবস্থাপকগণ ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবসায়ের সার্বিক ব্যবস্থাপনা, পরিচালনা ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। মূলত ব্যবসায়ীগণ হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমরা হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারে আমরা জেনেছি যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, ইন্টারনাল ইউজার্স অ্যান্ড এক্সটার্নাল ইউজার্স। তো ইন্টারনাল ইউজার্সদের মধ্যে একজন হচ্ছে ব্যবস্থাপকগণ, অর্থাৎ যারা কারবারটা পরিচালনা করে। ব্যবসায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত করার জন্য ব্যবসায়ের ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্যাবলী সরবরাহ করা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি দেখো, বলছে কি সঠিক কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত নিয়ন্ত্রিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর্থিক হিসাব বিজ্ঞানকে যথাযথভাবে কার্যকরী করতে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সহযোগিতা করে থাকে। আর্থিক হিসাব বিজ্ঞান লেনদেন করে থাকে। এই লেনদেন করার আগে সঠিক পদক্ষেপ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মাধ্যমে নেওয়া হয়। দেখো চিত্র দেখো, এখানে দেখা যাচ্ছে যে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে একটা প্রতিষ্ঠান উপরের দিকে যাচ্ছে এবং তারা ডিসিশন মেক করার জন্য অনেক গবেষণামূলক কাজ করছে। গ্রাফ, ডায়াগ্রাম এগুলো দেখে সিদ্ধান্ত নিতে হয়। কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের যে শাখা ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে সুপরিকল্পিতভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে, তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। এখানে বলছে সার্বিক কার্যক্রমকে সুপরিকল্পিতভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য এবং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রধান উদ্দেশ্য বা তার এইম থাকে যে সুপরিকল্পিতভাবে পরিচালনা করা। কারণ সুপরিকল্পিত পরিচালনা করলেই এবং নিয়ন্ত্রণ করলেই সফলতা নিশ্চিত এবং সঠিক সিদ্ধান্ত আসে। সিদ্ধান্ত সঠিক হলে ফলাফল সঠিক আসবে। যে কোনো মানুষের জীবনেও, ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, রাষ্ট্র, সকল ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত সঠিক ফলাফল নিয়ে আসে। তো বিজনেসের ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সুপরিকল্পিত পরিচালনা নিয়ন্ত্রণ থাকতে হবে। এই ধরনের সকল সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সকল তথ্য দরকার হয় সেগুলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান দিয়ে থাকে। প্রতিষ্ঠানের আয়তন, ধরন বা কাজের প্রকৃতি অনুযায়ী সকল ব্যবসা প্রতিষ্ঠানে এক বা একাধিক ব্যবস্থাপক থাকে। সুষ্ঠুভাবে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যবস্থাপককে প্রয়োজনীয় আর্থিক ও অনার্থিক তথ্যাবলী সরবরাহ করা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানের অতীত ঘটনা ও আর্থিক তথ্যাবলী বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে প্রয়োজনীয় তথ্যাবলী ব্যবস্থাপককে সরবরাহ করে থাকে।
গুরুত্ব, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যবসায়ের সামগ্রিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান ব্যবসা জগৎ সম্পূর্ণ তথ্য নির্ভর, ফলে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। এখানে একটা উদাহরণ দেখো, যেমন একজন বিক্রয় ব্যবস্থাপক ব্যবসায়ের মোট বিক্রয়ের পরিমাণ, পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য, প্রতিযোগী ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ প্রভৃতি তথ্যসমূহ সম্পর্কে জানতে সবসময় আগ্রহী থাকেন। অন্যদিকে একজন উৎপাদন কাজে নিয়োজিত ব্যবস্থাপক পণ্য যথাসময়ে উৎপাদিত হচ্ছে কিনা, উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ধারিত হয়েছে কিনা, মজুত পণ্যের পরিমাণ কাঙ্ক্ষিত স্তরে আছে কিনা প্রভৃতি বিষয়ে সবসময় অবহিত থাকতে চান। তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান প্রত্যেক ব্যবস্থাপককে তার প্রয়োজন ও নির্দেশনা অনুযায়ী সময় মতো তথ্য সরবরাহ করে, যাতে ব্যবস্থাপক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বিভিন্ন সময় বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করে থাকে। এই সকল বিবরণী ও প্রতিবেদনে ব্যবস্থাপকদের গৃহীত কার্যক্রমের তুলনামূলক বিশ্লেষণ করা যায়। ব্যবস্থাপকীয় যে কার্যক্রমগুলো, সেগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, নির্দেশনা প্রদান, নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক বেশি। যে কোনো প্ল্যানিং করতে গেলে, নতুন প্রজেক্ট চালু করা, কোনো প্রজেক্ট বন্ধ করে দেওয়া, মুনাফা বৃদ্ধি কিভাবে করা যায়, লস কিভাবে কমানো যায়, সকল ধরনের পরিকল্পনা এবং নির্দেশনা ও নিয়ন্ত্রণ মূলত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের তথ্যের আলোকেই করা হয়। বাজেট প্রস্তুত এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানেরই একটা অংশ। বাজেট কি? আমাদের যে কোনো ব্যক্তিরও বাজেট থাকে, একজন স্টুডেন্টেরও কিন্তু বাজেট থাকে, যে কিভাবে সে তার শিক্ষা ব্যয়টা বহন করবে। একটা পরিবার বাজেট করে কিভাবে তার পরিবারটা চালাবে, সন্তানের শিক্ষা খরচ, পারিবারিক ভরণ পোষণ এবং চিকিৎসা খরচ। তো তোমাদের পিতামাতা দেখবে একটা বাজেট করে থাকে, হয়তো তোমরা জানো না, কিন্তু একটা পরিবারও বাজেট করে। বাজেট আয় বুঝে করা হয়, যার যেমন আয় থাকে সেভাবে তিনি বাজেট করেন। তবে বাংলাদেশ সরকার বাজেট বা ব্যয়ের আলোকে আয় করে থাকেন। সরকার হচ্ছে ব্যয়ের আলোকে আয় করেন, আর পরিবার হচ্ছে আয়ের আলোকে ব্যয় করেন। যেমন এখানে তাহলে বিষয়টা হলো কি, সরকার আগে কতগুলো খাতে ব্যয় হবে সেগুলো আগে নির্ধারণ করে ব্যয়ের একটা বাজেট করে সে অনুযায়ী আয় করে থাকে, অর্থাৎ আয়ের খাত সৃষ্টি করে, কর বেশি ধার্য করতে পারে, কমাতে পারে, এটাকে নতুন নতুন ক্ষেত্র বের করে। আর পরিবার হচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠান তার প্রথমে আয়ের আলোকে বাজেট করে থাকে। তো বাজেটের ধারণা, কনসেপ্ট অফ বাজেট, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়কালের জন্য গৃহীত কোনো পরিকল্পনাকে সংখ্যাত্মক উপায়ে যে বিবরণীতে উপস্থাপন করা হয় সে বিবরণীকে বাজেট বলা হয়। অর্থাৎ সংখ্যাত্মক উপায়ে তোমাকে এটা প্ল্যানিং করতে হবে, সেটি হবে বাজেট। সেটা কিরকম, যে যেমন তোমার কত টাকার জিনিস লাগবে, তুমি একটা কিছু উৎপাদন করবে, সেটা উৎপাদন করবে মনে মনে বললে হবে না যে আমি কলম ফ্যাক্টরি দেব, যে সেটা আমি মনে মনে বললে হবে না। কতটা কলম তৈরি করব, তার জন্য কত টাকার কাঁচামাল লাগবে, কত টাকার মজুরি লাগবে, কত টাকার উপরি ব্যয় হবে, এই সবগুলোকেই আমাদেরকে বিবরণী আকারে উপস্থাপন করতে হবে সংখ্যাত্মক, সংখ্যা দিয়ে। সেটি হবে আমার বাজেট। গৃহীত কোনো পরিকল্পনা, ভবিষ্যতে আমি কাজ করব তার গৃহীত কোনো পরিকল্পনা যেটি সংখ্যাত্মক আকারে থাকবে তাকে বলা হবে বাজেট। অন্যভাবে বলা যায়, কোনো নির্দিষ্ট সময়কালে ব্যবসায়ের সম্পদ কিভাবে ব্যবহৃত হবে
তার বিস্তারিত লিখিত পরিকল্পনাকে বাজেট বলে। যে সম্পদগুলো ব্যবহৃত হবে তার একটা লিখিত পরিকল্পনাকে বলা হয় বাজেট। ব্যবসায়ের কোনো নির্দিষ্ট হিসাবকালের বাজেটের পূর্ববর্তী হিসাবকালের প্রস্তুত করা হয়। একটি হিসাবকালের বাজেট পূর্ববর্তী হিসাবকালে প্রস্তুত করা হয়। যেমন 13 সালের বাজেট প্রণয়ন করা হবে 12 সালে, 1 বছর আগে বাজেট করে নর্মালি এটাকে একটা পরিকল্পনার আলোকে কাজ করা হয়। আমি 2020 সালে বাজেট তো 2020 সালে করব না, 2020 সালের বাজেট করা হবে 19 সালে, আবার 21 সালের বাজেট করা হবে 2020 সালে। সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাজেট সম্ভাব্য আয়, নগদ প্রবাহ, ব্যয়ের পরিমাণ এবং এর উৎস বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। বাজেটে আর্থিক তথ্যের পাশাপাশি অনার্থিক তথ্য থাকতে পারে, যেমন পরবর্তী হিসাবকালের সম্ভাব্য পণ্য উৎপাদনের পরিমাণ, সম্ভাব্য বিক্রিত দ্রব্যের পরিমাণ, অতিরিক্ত জনবল নিয়োগের সম্ভাব্য সংখ্যা প্রভৃতি অনার্থিক তথ্য বাজেটের অন্তর্ভুক্ত হতে পারে। এখানে কিছু অনার্থিক তথ্যটাও ইম্পর্টেন্ট। শুধু যে আর্থিক হবে তা না, কারণ আমার পারিপার্শ্বিক বিষয়গুলো আমাকে এখানে মাথায় রাখতে হবে। বাজেটে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে বাজেটকে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট সময় শেষে বাজেটের সাথে ব্যবসার প্রকৃত আর্থিক ও অনার্থিক তথ্য তুলনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত তুলনা না করে আমি তো বুঝতে পারবো না আমার এটা কি ভালো আছে নাকি মন্দ আছে, তো সেই জন্য আমাকে তুলনা করে দেখতে হবে প্রকৃত অবস্থাটা আসলে কি। বাজেটের আলোকে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের সম্ভাব্য আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। যেমন আমি একটা বাজেট করলাম, উৎপাদনের বাজেট করলাম বা আমি সেলস বাজেট করলাম, এখন সেই বাজেট অনুযায়ী আমি একটা ইনকাম স্টেটমেন্টও আমি করতে পারি। সেই অনুযায়ী আমি একটা আর্থিক অবস্থা সম্পর্কেও ধারণা আমি নিতে পারি যে কেমন হবে। গুরুত্ব প্রয়োজনীয়তা, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট পরিকল্পনাকে বাস্তবধর্মী করে তোলে। বাজেট প্রস্তুতের সময় ব্যবসা প্রতিষ্ঠানের সীমাবদ্ধ সম্পদের কাম্য ব্যবহার সুনিশ্চিত হয়। পরিকল্পিত বিষয়গুলো সংখ্যা বা অর্থের অঙ্কে প্রকাশ করার মাধ্যমে বাজেট ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ সঠিক ও নিখুঁতভাবে স্থির ও পরিমাপ করতে সাহায্য করে। বাজেট প্রণয়নের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অপচয় রোধ করা সম্ভব হয়। বাজেটকে ভবিষ্যৎ কার্যাবলীর অগ্রিম নির্দেশক বলা হয়, আগে থেকে আমাকে নির্দেশ প্রদান করে। ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনার মাধ্যমে সমন্বয় সাধন বাজেটের মাধ্যমে শুধু সম্ভব। পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। বাজেট ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। বাজেট নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে কেন্দ্রীভূত করে, একই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণও ঘটায়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জনপ্রিয় এখন একটা বিষয়। বাজেটীয় নিয়ন্ত্রণের ধারণা, কনসেপ্ট অফ বাজেটারি কন্ট্রোল। বাজেটের আলোকে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের নিয়ন্ত্রণ কৌশলকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। আমরা যে বাজেট করব, পূর্ব নির্ধারিত যে সংখ্যাত্মক পরিকল্পনা করব, সেটি হচ্ছে বাজেট। সেই বাজেটের পূর্ব নির্ধারিত সংখ্যাত্মক পরিকল্পনার আলোকে ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কৌশলকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। এটি হেভি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বাজেটীয় নিয়ন্ত্রণ, কনসেপ্ট অফ বাজেটারি কন্ট্রোল। বাজেটীয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেট প্রতিবেদন প্রস্তুত করা হয়। কারণ বাজেটের বাইরে আসলে ব্যবসা প্রতিষ্ঠান বাজেটের বাইরে কোনো কাজ করে না, কারণ হঠাৎ করে কোনো ডিসিশন নেয় না। দেখবা যারাই এই উইদাউট বাজেট, উইদাউট প্ল্যানিং যদি কোনো কর্ম পরিকল্পনা না করে যদি কোনো কাজ করে থাকে, সেটির সফলতাটা অনেকাংশে হয় না। তখন দেখা গেল সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। লোকবল থেকে শুরু করে ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারচুপি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য যে কোনো প্রতিষ্ঠান বাজেট করে থাকে। কর্মী নিয়োগেরও বাজেট থাকতে হয়। একটা প্রতিষ্ঠান চাইলেই কিন্তু কর্মী নিয়োগও দিতে পারে না, তাকে
আগে থেকে একটা বাজেট করতে হবে যে নেক্সট ইয়ারে আমার কতজন কর্মী লাগবে, কত টাকা বেতন দিতে হবে, কত টাকা বোনাস দিতে হবে, কত টাকা বাড়ি ভাড়া দিতে হবে, সবগুলোর একটা বাজেট থাকতে হবে। কতজন রিটায়ারমেন্টে যাবে সেটারও একটা বাজেট থাকতে হবে। একটা প্রতিষ্ঠান এত সহজে চালানো যায় না। তার যদি প্ল্যানিং না থাকে, অ্যাডমিনিস্ট্রেটর যদি স্ট্রং না হয়, সে যদি এই বিষয়গুলো বুঝতে না পারে, তখন দেখা গেল বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ব্যবসা শিক্ষা বিভাগে যারা পড়াশোনা করছে, এরা হচ্ছে এক একজন অ্যাডমিনিস্ট্রেটর, এরা হচ্ছে এক একজন দক্ষ পরিচালক হবে। তোমরা যদি বিবিএ এমবিএ করো, এই জন্য এখন তোমাদেরকে বলা হয় বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, তারা প্রশাসক, এক ধরনের প্রশাসক। কিভাবে একটা প্রতিষ্ঠান কন্ট্রোল করতে হয়, বাজেট বানাতে হয়, পরিকল্পনা করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, সকল কৌশল এদেরকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে, ইন্টারমিডিয়েটও তো এখন শেখানো হয়, এই যে এখন আমি শেখাচ্ছি। যাই হোক, তো এরপর আমরা পূর্ব পরিকল্পিত বাজেটের সাথে নির্দিষ্ট সময়ের পরে ব্যবসায়ের প্রকৃত ফলাফল তুলনা করে যে প্রতিবেদন প্রস্তুত, তাকে বাজেট প্রতিবেদন বলা হয়। মূলত আমাদের যে বাজেটারি যে একটা প্ল্যানিং, তার সাথে আমার অ্যাকচুয়াল প্ল্যানিং বা অ্যাকচুয়াল রেজাল্টের যে একটা তুলনা, প্রতিবেদন, সেটি হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে থেকে একটা প্ল্যান করলাম, আমার এত টাকা প্রফিট হবে, এত টাকা সেলস হবে, আমি এখন প্রকৃতপক্ষে জানলাম আমার কেমন হলো, এই তুলনাটা খুবই গুরুত্বপূর্ণ। বাজারের সাথে ব্যবসায়ের প্রকৃত আর্থিক ফলাফলের পার্থক্য দেখা দিলে তার কারণ নির্ণয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন হলো আসল কথা। এখন আমি বাজেট করলাম, বাজেট করে আমি দেখলাম যে না, আমার ব্যবসা লাভই হচ্ছে, কিন্তু লাভটা আমার কি পরিমাণ হচ্ছে, আমার বাজেট থেকে বেশি হচ্ছে না বাজেট থেকে কম হচ্ছে না সমান সমান হচ্ছে। আমাকে যদি সেখানে কোনো পার্থক্য হয়, যদি খারাপ অবস্থা থাকে, তাহলে আমাকে অবশ্যই নেসেসারি আমাকে স্টেপ নিতে হবে, আমাকে প্রপারলি আমাকে এখানে স্টেপ নিতে হবে যে কোথায় আমার প্ল্যানিংটার মিস্টেক হলো। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান, যারা যারা বড় বড় প্রতিষ্ঠান দেখবে, এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বড় বড় প্ল্যানার নিয়োগ দেয়। প্ল্যানার কারা হয়? সাধারণত সিএ সিএমএ করা যারা, এরা হচ্ছে প্ল্যানার হয়, বিজনেস প্ল্যানার। এরা প্ল্যানিং কমিশন, প্ল্যানিং থাকে এদের। এরা কিভাবে মনে হবে যেন ওরা কোনো কাজ করছে না, ওরা হচ্ছে বসে বসে প্ল্যান করে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায়। অর্থাৎ একটি বাজেটীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ার নিম্নলিখিত ধাপ অনুসরণ করা হয়। বাজেট প্রণয়ন করা, বাজেটের সাথে প্রকৃত ফলাফলের তুলনা করে বাজেট প্রতিবেদন প্রস্তুত করা, বাজেট প্রতিবেদনের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, ভবিষ্যৎ পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা। এখন যদি প্রয়োজন হয়, আমার প্ল্যানিং এ কোনো ভুল থাকে, আমি যদি ধরতে পারি, এখন সেই ভুলগুলোকে আস্তে আস্তে সংশোধন করতে হবে। বিক্রয় বাজেটের ধারণা। এখন আমরা একটা বাজেট নিয়ে আলোচনা করছি, বিক্রয় বাজেট। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো কিছু প্রোডাকশনে যাবে, সবার আগে সে সেলস বাজেটটা করবে। কারণ তোমার যদি সেলসই না হয়, তো আমি উৎপাদন করে তো কোনো লাভ নেই। ফার্স্ট আমাকে চিন্তা করতে হবে সেলস নিয়ে, যে আমার আসলে এই সেলসটা হবে কিনা। তো সেলস বাজেটের যে কনসেপ্টটা, কোনো নির্দিষ্ট সময়কালের মধ্যে সম্ভাব্য বিক্রিত পণ্যের সংখ্যা ও বিক্রয় রাজস্বের পরিমাণের পূর্ব পরিকল্পনাকে বিক্রয় বাজেট বলা হয়। বিক্রয় বাজেটের মাধ্যমে বাজেটকালীন সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যাশিত বিক্রয় রাজস্বের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বিক্রয় বাজেট প্রস্তুত করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ বিক্রয় রাজস্বের সাথে নিট মুনাফা বা ক্ষতির গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। খুবই গুরুত্বপূর্ণ বাজেট হচ্ছে বিক্রয় বাজেট। যেমন পরবর্তী হিসাবকালের সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ অত্যন্ত সতর্কতার সাথে অনুমান করা উচিত। যে আমি ভাবলাম যে আমার এটা বিক্রি হয়ে যাবে, কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে আমার প্রতিযোগীও কম না, প্রতিযোগীও থাকতে পারে। তো সুতরাং আমাকে এই বিষয়ে প্রয়োজনীয়ভাবে
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত সতর্কতার সাথে আমাকে অনুমান করে এই বাজেটটা করতে হবে। প্রকৃত বিক্রয়ের পরিমাণ বাজেট থেকে কম হলে মোট মুনাফাও কম হবে। এখন যদি আমার সেলস কমে যায় তাহলে আমার মুনাফাটাও কমে যাবে। অথচ পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্থির ব্যয় একই থাকবে। যদি আমার সেলস কম হয়, আমার ব্যয় তো আর কম হবে না, আমার ব্যয় কিন্তু স্থির ব্যয় একই থাকবে। ফলে নিট মুনাফার পরিমাণও বাজেট থেকে অনেক কমে যাবে বা নিট ক্ষতিও হতে পারে। বাজেটের তুলনায় বাজারে পণ্যের চাহিদা অনেক বেশি থাকলে ব্যবসা অতিরিক্ত বিক্রয় রাজস্ব থেকেও বঞ্চিত হবে। এখন আমি বাজেট করলাম, তার থেকে যদি চাহিদাও বেশি থাকে তাহলেও কিন্তু আমার বিক্রয় রাজস্বটা কম হবে। তাহলে আমরা দেখলাম যে বিক্রয় বাজেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন বাজেটের ধারণা, কনসেপ্ট অফ প্রোডাকশন বাজেট। এখন আমি বিক্রয় বাজেট করার পরে আমাকে এখন উৎপাদনের চিন্তা করতে হবে। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়কালে কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ বজায় রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনের পূর্ব পরিকল্পনাকে উৎপাদন বাজেট বলে। এখন আমাকে, যেহেতু আমি বিক্রয় বাজেট করে ফেলছি, এখন আমাকে ওই আলোকে উৎপাদন করতে হবে, সেই জন্য উৎপাদন বাজেটে যেতে হবে। বিক্রয় বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট প্রণয়ন করতে হবে। গুরুত্বপূর্ণ কথা, এটা আমি আগেও বলছি, এখানে বলছি যে বিক্রয় বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট প্রণয়ন করতে হবে। এমসিকিউতে আসতে পারে যে উৎপাদন বাজেট কিসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়? তুমি বলবা বিক্রয় বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট প্রস্তুত করা হয়, বাজেট প্রস্তুত করা হয়। কেননা বিক্রয় বাজেটের সহায়তা ব্যতীত উৎপাদন বাজেট প্রস্তুত করা হলে উৎপাদিত পণ্য বিক্রয় করা কঠিন হয়ে যেতে পারে বা বিক্রয় নাও হতে পারে। কাঁচামাল ক্রয় বাজেট। এখন উৎপাদন করতে গেলে তোমাকে কাঁচামাল ক্রয় করতে হবে। নির্ধারিত বাজেটীয় সময়কালের মধ্যে প্রয়োজনীয় কাঁচামালের পরিমাণ ও ব্যয় উল্লেখ করে যে বাজেট প্রণয়ন করা হয় তাকে কাঁচামাল ক্রয় বাজেট বলে। দেখো বলছে উৎপাদন বাজেটের উপর ভিত্তি করে কাঁচামাল ক্রয় বাজেট প্রণয়ন করা হয়। প্রশ্ন আসতে পারে কাঁচামাল ক্রয় বাজেট কিসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়? উত্তর হচ্ছে উৎপাদন বাজেটের উপর ভিত্তি করে কাঁচামাল ক্রয় বাজেট প্রস্তুত করা হয়। মজুরি বাজেট, প্রত্যক্ষ মজুরি বাজেট। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়কালের মধ্যে কাঙ্ক্ষিত উৎপাদনের পরিমাণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য প্রত্যক্ষ মজুরির পরিমাণ ও ব্যয় নিশ্চিত করার জন্য যে লিখিত পরিকল্পনা করা হয় তাকে প্রত্যক্ষ মজুরি বাজেট বলে। উৎপাদন বাজেটের উপর ভিত্তি করে প্রত্যক্ষ মজুরি বাজেট করা, এটাও উৎপাদন বাজেটের উপর ভিত্তি করে করা হয়। কারখানা উপরিব্যয় বাজেট, নির্ধারিত বাজেটীয় সময়কালের মধ্যে সম্ভাব্য কারখানা উপরিব্যয়ের যে পরিকল্পনা করা হয় তাকে কারখানা উপরিব্যয় বাজেট বলে। কারখানা উপরিব্যয় উপাদান হচ্ছে যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ ব্যয়। এই সকল ব্যয়কে আবার পরিবর্তনশীল ও স্থির দুভাগে ভাগ করা যায়। পরিবর্তনশীল ব্যয় উৎপাদন পরিমাণের সাথে পরিবর্তিত হয়, কিন্তু স্থির ব্যয় কোনো উৎপাদনের ক্ষেত্রে, যে কোনো উৎপাদনের ক্ষেত্রে একই থাকে। তো যাই হোক, তো আমরা আজকে বাজেটগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা পরবর্তী ধাপে যাব, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, সেখানে যাব সিডিপি অ্যানালাইসিস। তো বাজেট নিয়ে আমরা কিছু আরো আমাদের এখন প্র্যাকটিক্যাল অঙ্ক করাবো, সেখানে আমরা বুঝতে পারবো কিভাবে বাজেটগুলো বাস্তবায়ন হয়। তো আজকের ক্লাসে যারা আমার সাথে ছিলে সবাইকে আমি আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি এবং এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। কারো প্রশ্ন আছে কোনো? থাকলে করতে পারো অবশ্য। আজকে আমরা করি, পরে কালকে দেখি। ওকে, বাসায় গিয়ে তোমরা একটু করো, করার পরে যদি কোনো প্রশ্ন থাকে, এখান থেকে এমসিকিউ আসবে, অঙ্ক আসে মাঝে মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ।